ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরও উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। ভিডিওটি অনেক মানুষই দেখবেন, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে পুরো গল্পটি দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমাকে ভালোবাসে তারা একটা করে লাইক করে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। কে এই ছেলে যার কথায় এমপি পর্যন্ত জায়গা ত্যাগ করলো? পাশেই মায়া দাঁড়িয়েছিল। সে চোখ বড় বড় করে আকাশের দিকে তাকিয়ে আছে। মনে হয় যেন তার চোখের সামনে আজরাইল দাঁড়িয়ে আছে। মায়ার বাবার কাজ কারবার দেখে পুরো মাথা বিগড়ে আছে। ইচ্ছে করছিল কয়েকটা ঠাটিয়ে লাগাতে, কিন্তু নিজেকে শান্ত করে রাখলাম। কারণ এমনিতেই এমপি সাহেব এসে সবার চোখ কপালে উঠিয়ে দিয়েছে। এদিকে তার উপরে আমি যদি কিছু করি তাহলে সেটা একটা বিশ্রী ব্যাপার হয়ে যাবে। তাই নিজেকে সামলে নিলাম। সবাই এখনো চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। আমি চুপচাপ সেখান থেকে ক্লাসে চলে এলাম। পুরো ক্লাস নিস্তব্ধ হয়ে আছে। অন্যদিকে মায়া এখনো সেই জায়গায় ভ্যাবাচেকা খেয়ে দাঁড়িয়ে আছে। ছোট লোক, তোকে আমি দেখে ছাড়বো। আমার বাবাকে অপমান করা, এটার কড়া প্রতিশোধ আমি নিব। কিন্তু ওকে বাঁচাতে এমপি সাহেব কেন আসলো কলেজে? না, এটা হয়তো কোনো কাকতালীয় ব্যাপার হবে। আর না হয় এই ছেলে হয়তো এমপির উপকার করেছিল কোনো সময়। না হলে তো এমপির ছেলে পেলে। কিন্তু আমি তো তাকে কেলিয়েই ছাড়বো। মায়ার কতটুকু ক্ষমতা সেটা তুই সুযোগ মতন দেখে নিতে পারবি। আর তোর মতন ছোট লোকের সাহিস্তা করতে আমার বেশি সময় লাগবে না। খালি সময়ের অপেক্ষায় আছি। আমি ক্লাসে বসে আছি। স্যার আবার লেকচার শুরু করেছে, কিন্তু ক্লাসের কারোর কোনো মন নেই ক্লাসের প্রতি। সবাই আমার দিকে বাঁকা চোখে তাকিয়ে আছে, বিশেষ করে রাফি। দেখতে দেখতে স্যারের ঘন্টা শেষ করে স্যার রুম থেকে বের হতে না হতেই সবাই আমার উপরে ঝাঁপিয়ে পড়ল। রাফিও আমার উপরে ঝাঁপিয়ে পড়েছে। এই আকাশ, তোমাকে বাঁচানোর জন্য এমপি সাহেব কেন আসলো রে? তুমি কে সত্যি করে বলো তো? রাফির প্রশ্ন শুনে কি বলবো মাথায় কাজ করছে না। সবকিছুই যেন আউলে যাচ্ছে। তাও কোনো একটা মিথ্যা বানিয়ে বলে দিলাম যে একটা সময় ওনার দলের ছেলেপেলেদের সাথে কাজ করতাম, তাই উনি আমাকে বাঁচাতে এসেছে। কিন্তু তাই বলে তোমার কথা মতন তারা চলে যাবে? আরে সেটা হয়তো ভালোবাসার খাতিরে করেছে। ও, তাহলে ঠিক আছে। সবাই আবার শান্ত হয়ে গেল আমার মিথ্যা যুক্তি শুনে। কিন্তু আসল ঘটনাটা কি সেটা হয়তো আমিই জানি। যাক, পরিস্থিতি সামনেছে এটাই অনেক। দেখতে দেখতে সব কয়টা ক্লাস শেষ করে ফেললাম। ক্লাস শেষ করে রাফি আর আমি একসাথেই ক্লাসরুম থেকে বের হচ্ছি। তখনই দেখি ক্লাসরুমের সামনে নাদিয়া দাঁড়িয়ে আছে। এই আকাশ, একটু একপাশে আয় তো, তোর সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। আচ্ছা রাফি, তুমি ক্যান্টিনে গিয়ে বসো, আমি নাদিয়ার সাথে কথা শেষ করে আসছি। আচ্ছা। নাদিয়া আর আমি একপাশে চলে এলাম কথা বলার জন্য। হ্যাঁ বল, কি বলবি? আকাশ, আর একটু হলেই তো আজ ধরা খেয়ে যেতিস। হ্যাঁ রে, আর একটু হলে সবকিছু ফাঁস হয়ে যেত। সবকিছুই এমপি সাহেবের কারণে হয়েছে। কিন্তু উনি খবর পেল কি করে রে? তা আমি জানি না, কিন্তু হয়তো কোনোভাবে তিনি খবর পেয়েছেন আমার কথা, তাই তিনি ছুটে এসেছেন। হ্যাঁ, সেটাই হবে। আচ্ছা শোন, তুই একটু সামলে থাক। তুই যেহেতু নিজেকে আড়াল রাখতে চাইছিস, তাহলে নিজেকে গুটিয়ে রাখাই ভালো। হ্যাঁ ঠিকই বলেছিস। আচ্ছা চল এবার ক্যান্টিনে চল, রাফি আমাদের জন্য অপেক্ষা করছে সেখানে। হ্যাঁ চল। নাদিয়াকে নিয়ে ক্যান্টিনে চলে গেলাম। তারপর অনেকটা সময় বসে সেখানে আড্ডা দিয়ে কাটিয়ে দিলাম। তারপর নাদিয়াকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি। রাফিও তার বাসার উদ্দেশ্যে চলে যায়। এইভাবেই কলেজ বাসা করতে করতে কয়েকটা দিন কেটে যায়। এর মধ্যে একটা জিনিস লক্ষ্য করলাম, আমরা তিনজন যখন বসে আড্ডা দেই তখন মায়া আমাদের আশেপাশে ঘুরঘুর করে। একদিন এভাবে ক্লাস শেষ করে আড্ডা দিচ্ছিলাম, ঠিক তখনই মায়া এসে আমার গা ঘেঁষে বসে পড়ে। এই আপনি এখানে কেন? ইচ্ছে হয়েছে এসেছি। আপনার ইচ্ছে হলে সেটা অন্য জায়গায়, কিন্তু আমার সাথে কেন বসতে হবে আপনার? বললাম তো আমার ইচ্ছে, তোর সাথে বসতে ইচ্ছে হয়েছে, তাই এসে বসে পড়েছি। কি নেশা টেশা করে এসেছেন মনে হয়, না অন্য কোনো প্ল্যান চলছে?
যেখানে আমার মতন ছোট লোককে আপনার দুই চোখে সহ্য হয় না, সেখানে আমার পাশে এসে বসার ইচ্ছে জেগেছে আপনার। ব্যাপারটা কেমন অদ্ভুত না? আকাশ, আমি এমনিতেই এসে বসেছি তোমার পাশে। আমার ভিতর কোনো মতলব নেই। আপনার কথা মোটেও বিশ্বাস করি না আমি। সো চলে যান এখান থেকে। না, আমি কোথাও যাব না। আমি তোর সাথেই বসে থাকবো। মায়ার কথা শুনে মেজাজ চড়ে যাচ্ছে, তাও নিজেকে সামনে নিয়ে নাদিয়াকে বললাম, নাদিয়া চল তো এখান থেকে, আমরা অন্য কোথাও গিয়ে বসবো। হ্যাঁ চল। নাদিয়া, আমি, রাফি উঠে আসতে ধরলাম। ঠিক তখনই মায়া আমাকে খামচে ধরলো। আই, তুই কোথাও যাবি না, আর এখান থেকে এক পাও নড়চড় করবি না তুই। কিন্তু কেন? আমি আপনার কথা কেন শুনবো? কারণ তুই আমাকে ভালোবাসতি, তাই শুনবি। মায়ার কথা শুনে চরম লেভেলের হাসি চলে আসলো। হাসালেন আপনি। শোনেন, ভালোবাসতাম ঠিক, কিন্তু এখন ততটাই ঘৃণা করি আপনাকে। আপনার মতন মানুষ ভালোবাসারই যোগ্য না। সো চললাম আমি, বলে এক ঝটকা দিয়ে মায়া থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম। তারপর সেখান থেকে চলে এলাম। যত সব পাগল ছাগলের পাল্লায় পড়তে হয় আমাকে। এদিকে মায়া ঠায় সেখানে দাঁড়িয়ে কান্না করে দিয়েছে, কিন্তু কেন কান্না করছে সে নিজেও জানে না। সে আকাশের উপরে ক্ষিপ্ত ঠিক আছে, কিন্তু হুট করেই তার মন কেন জানি বেফাস একটা বায়না করে বসে, যে আকাশের সাথে গিয়ে বসে থাকতে, তার সাথে গিয়ে কথা বলতে। তার প্রতি কেমন যেন একটা দুর্বলতা কাজ করছে মায়ার। আমি জানি না যে আমার মন হঠাৎ করে কেন এমন বায়না করলো। তবে সত্যি কোনো উদ্দেশ্য ছাড়া আমি তোর কাছে এসেছিলাম, কিন্তু তুই আমাকে দূরে ঠেলে দিলি, আমাকে অপমান করলি। তুই এসব করে সত্যি তোর পাপের পাল্লা ভারী করলি। আমাকে অপমান করা আর আমার বাবাকে অপমান করার শোধ আমি সময় মতো নিয়ে নিব। আর বিশেষ করে তুই নাদিয়া মেয়েটার সাথে চলাফেরা করিস, সেটা দেখলেও আমার কেমন যেন গা জ্বলে। ইচ্ছে করে তোকে বুক ফেরে ভিতরে লুকিয়ে রাখি, কারোর সাথেই তোকে কথা বলতে না দেই। কিন্তু তুই ওই বেয়াদব মেয়ে নাদিয়ার সাথে ঘনিষ্ঠ হয়ে উঠেছিস। ওই মেয়েকেও আমি ছাড়বো না, তোদের দুটোকেই আমি শেষ করে দিব। আমার মন যখন তোকে একবার কাছে নিয়েছিল, তাহলে তুই আমার ব্যবহার করা জিনিস, আর আমার ব্যবহার করা জিনিস কাউকেই দেই না। কাজ শেষে ছুঁড়ে ফেলে দেই, তাই তোকেও ছুঁড়ে ফেলে দিব। আমার জিনিসের উপরে অধিকার শুধু একমাত্র আমারই থাকবে, যা আমি ব্যতীত অন্য কারো নয়। মায়া এসব বলছে আর ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। এদিকে আকাশ, নাদিয়া আর রাফি অন্য জায়গায় বসে আড্ডা দিচ্ছে। আকাশ, সত্যি মায়া মেয়েটার মাথায় হয়তো প্রবলেম আছে। নাদিয়া হয়তো থাকতে পারে, কিন্তু আমি শিওর নই। তবে যেটুকু শিওর তা দিয়ে বলতে পারি যে মেয়েটার আমাকে দেখে জেলাস হয়। তা আমিও দেখে লক্ষ্য করেছি। আচ্ছা চল এখন এসব বাদ দিয়ে ওঠা যাক। তোর তো আবার আজকে আমার সাথে একটা জায়গায় যাওয়ার কথা। হ্যাঁ চলো। নাদিয়ার সাথে চলে এলাম। আর একটা জায়গায় কাজ আছে বলতে, নাদিয়ার বাসায় আজ আমার দাওয়াত। রাফি সামনে থাকে সেই কথাটাকে অন্যভাবে ঘুরিয়ে বলেছে। আর নাদিয়ার বাসায় দাওয়াত দেওয়ার কারণ হচ্ছে তার বাবার সমস্যাটা আমি সমাধান করে দিয়েছি, তাই তিনি আমাকে দুপুরে খাবারের জন্য যেতে বলেছেন। নাদিয়া আর আমি গাড়ি করে তার বাসার উদ্দেশ্যে রওনা হলাম। তাদের বাসায় গিয়ে দেখি সান্দার আয়োজন করা হয়েছে খাবারের। সারাটা দুপুর নাদিয়ার বাসাতেই ছিলাম, খাওয়া দাওয়া করেছি। তারপর বিকেলে চাটা খেয়ে নিজের বাসায় এসেছি। দিনটা বেশ ভালোই কেটেছে। সেখান থেকে এসে রাতের বেলা একটু পরে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা উঠে কলেজে চলে গেলাম। কলেজে প্রবেশ করতেই মায়া আমার কলার ধরে টেনে দেওয়ালের সাথে চেপে ধরলো। মায়ার কাণ্ড দেখে আমি তো পুরা অবাক। আই ছোট লোক, তোকে শেষবারের মতন বলছি, আমি চাই তুই আবার আমার সাথে আগের মতন চলাফেরা কর, আবার আগের মতন করে ভালোবাস। আর ওই মেয়ে থেকে দূরে থাক, কারণ ওই মেয়েকে তোর পাশে দেখলে আমার কেন জানি সহ্য হয় না। আপনার মতন অহংকারী মেয়ের সাথে কোনোদিন ভালোবাসা নামক শব্দটা যায় না। সো আপনার সাথে কোনোদিনই এই আর কোনো কিছু ঠিক হবে না। আই বস্তির ছেলে, শুনে রাখ, তাহলে তোর মরতে হবে। অনেক অহংকার এসে গেছে তোর মাঝে। নামি দামি কলেজে পড়ে তুই যে বস্তির ছেলে সেটা ভুলেই গেছিস, তাই সেটা তোকে মনে করিয়ে দিব এবার। আরে ছাড়েন তো, আপনি যা পারেন গিয়ে করেন। আপনার ওসব হুমকি টুমকিতে আমি ভয় পাই না। আমিও দেখবো কতদূর কি করতে পারেন আপনি। এবার চললাম বলে মায়ার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে চলে এলাম। তারপর সোজা ক্লাসে চলে আসি। সবার সাথে মিলেমিশে ক্লাসটা শেষ করলাম, কিন্তু মায়া ক্লাসে আসেনি। দূর, সে না আসলে আমার কি, না আসলে না আসুক, কপাল পোড়া গেলে তার যাবে,
আমার নয়, আমার মতন আমি থাকবো। ক্লাস শেষ করে বের হয়ে গেলাম আমি আর রাফি। নাদিয়া হয়তো ক্যান্টিনে অপেক্ষা করছে আমাদের জন্য। ক্যান্টিনটা কলেজের সামনে বরাবর রাস্তার অপর পাশে। কলেজের গেট অতিক্রম করে যেই না ক্যান্টিনের দিকে যাব, তখনই দেখি মায়া অনেক ছেলেপেলেকে সাথে নিয়ে দাঁড়িয়ে আছে। সে আমায় ছেলেগুলোকে আঙুল দিয়ে দেখিয়ে দিল। এই যে এই ছেলেটা, তাকে আপনাদের মারতে হবে, একদম পুরোপুরি মেরে ফেলবেন তাকে। মায়া শহরের অনেক কয়টা মাস্তানকে ভাড়া করে আনে আকাশকে মারার জন্য। ছেলেগুলোর লিডার যে আছে, সে ছেলেপেলেকে বলে, এই মালটাকে তাড়াতাড়ি উঠিয়ে নিয়ে আয়, আর ওর কাহিনী তাড়াতাড়ি শেষ করে যেতে হবে। ছেলেপেলেগুলা লিডারের কথা মতন আকাশকে রাফির সাথে থেকে তুলে নিয়ে যায়। কিন্তু অবাক করা কাণ্ড তখনই ঘটে যখন লিডারটা আকাশকে দেখে। সে আকাশকে দেখে ঠাস ঠাস করে মায়ার গালে কষে কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেয়। মায়া থাপ্পড় খেয়ে তার ভাড়া করার লোকের দিকে থ হয়ে তাকিয়ে আছে। এই বেয়াদব মেয়ে, তুই কাকে মারার জন্য আমাদের ভাড়া করেছিস? তুই কি জানিস যাকে মারার জন্য আমাদের তুই ভাড়া করেছিস সে কোনো সাধারণ মানুষ না। মানে কি ভাইয়া, ও কে তাহলে যে আপনারা এত ভয় পাচ্ছেন এই বস্তির ছেলেকে? আবার কয়েকটা থাপ্পড় পড়ে মায়ার গালের উপরে। সম্মানের সাথে কথা বলবি। ভাইয়ের নামে একটা বাজে কথা বললেও সোজা কবরে পাঠিয়ে দিব তোকে। বদমাইশ মেয়ে, তুই তো আজ আমাদের সবাইকে মৃত্যুর পথে ঢেলে দিয়েছিলি পুরো। তুই আজরাইলকে মারার জন্য মানুষ ভাড়া করে নিয়ে এসেছিস? ফাজিল মেয়ে, উনাকে আমরা কেন, আমাদের মতো হাজারটা গুন্ডা একসাথে আসলেও ওনার কিছুই করতে পারবে না। বেয়াদব মেয়ে, ইচ্ছে করছে তোকে মেরে এখানে তক্তা বানিয়ে দেয়। মায়া ওদের কথা শুনে থতমত খেয়ে যায়। কে এই আকাশ, আর কিসের এত পাওয়ার তার? অন্যদিকে লিডার দৌড়ে গিয়ে আকাশের পায়ের উপরে হুমড়ি খেয়ে পড়ে। এই দৃশ্য দেখে আশেপাশে যত ছাত্রছাত্রী ছিল তাদের সবার চোখ জোড়া গোলক ধাঁধার মতন ঘুরপাক খেতে থাকে। সবার মনে একটাই প্রশ্ন, কে এই ছেলে যার কাছে এসে এমপি মাফ চায়, যার পায়ের কাছে এসে শহরের নাম করা গুন্ডারা হুমড়ি খেয়ে পড়ে? কারোর মাথায় যেন কিছুই কাজ করছে না। তবে সবাই একটা জিনিস শিওর হয়ে গিয়েছে যে এই ছেলে কোনো সাধারণ ছেলে নয়। এই ছেলে কোনো এক ভয়ঙ্কর রক্তচোষা, যার সামনে বড় বড় নেতাদেরও হাওয়া টাইট হয়ে যায়। এই ছেলের মধ্যে সত্যি শেরেয়ালি শক্তি লুকিয়ে আছে। আজকের পর যেন তোদেরকে আর আমার চোখের সামনে না দেখি। আর তোরা টাকার লোভে যাকে তাকে মারতে চলে আসিস। তোদের মধ্যে কি বিবেক বিবেচনা বলতে কিছুই নেই? ভাই, সত্যি আমাদের ভুল হয়ে গেছে। আজকের পর কোনোদিন আর এইসব কাজকর্ম করব না। হ্যাঁ, যা আমার চোখের সামনে থেকে। আকাশের কথা শুনে লিডার মাটি থেকে উঠে দাঁড়ায় আর তার দলবল নিয়ে হাঁটা দেয়। কিন্তু কি মনে করে যেন লিডারটা আবার পিছনে ফিরে আসে। এই দেমাগ মেয়ে, শুনে রাখ, তুই যদি ভাইকে মারার জন্য আর কোনো চক্র পাকিয়েছিস তাহলে ধরে রাখ সেটাই তোর শেষ দিন। আর একটা কথা বলেছিলি যে ভাই বস্তির ছেলে, শুনে রাখ ভাই এমন একজন মানুষ যার বাসার কাজে মেয়ের যোগ্য নাই। তোর বাবার মতো ওসি ভাইয়ের পকেটে হাজারখানেক থাকে। সো ভবিষ্যতে কিছু করার আগে ভেবেচিন্তে করবি। চললাম এবার। ভাড়া করা মাস্তান সব কয়টা চলে গেল। এদিকে সবাই আকাশের দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছে, বিশেষ করে মায়া। মায়া ভয়ে পুরোপুরি চুপসে আছে। কে এই ছেলে, কিসের এত ক্ষমতা তার, যার সাথে কেউ টক্কর দিতে চায় না, সবাই উল্টো রাস্তা ধরে? না, এই ছেলের হিস্ট্রি জানতে হবে আমার। এই দেবাঙ্গি মেয়ে, দেখলি তো খেলা কাকে বলে? শোন, তোর মতন সাধারণ রসির মেয়ে আমার কিছুই করতে পারবে না। আমি এমন গভীর জলের মাছ যেই গভীরতায় জাল পর্যন্ত পৌঁছায় না। আর আমাকে ধরবে কি? সো এখনো সময় আছে, ভালো হয়ে যা, না হয় এমন ভাবে শায়েস্তা করবো তোকে এরপর থেকে আর কোনোদিন কাউকে মুখ দেখানোর মতন ক্ষমতা থাকবে না তোর। এই রাফি, ক্যান্টিনে চলো। রাফিকে নিয়ে ক্যান্টিনে চলে গেলাম। সবাই আমার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে। আমি জানি সবার মনে কি ঘুরপাক খাচ্ছে, কিন্তু কেউ সামনে এসে জিজ্ঞাসা করার মতন সাহস করতে পারছে না। ক্যান্টিনে গিয়ে দেখি নাদিয়া বসে আছে। আকাশ, মানুষ মনে হয় তোকে শান্তি মতো থাকতে দিবে না। হ্যাঁ রে, তাই তো দেখছি। যতই চেষ্টা করি ভালো থাকার, কিন্তু মানুষ এসে আমাকে উস্কে দিবেই। হয়েছে, থাক, আর মাথা গরম করতে হবে না। যা হয়েছে হয়েছে, আর বাকি কিছু হলেই সেটা সময় দেখা যাবে। এখন সবকিছু মাথা থেকে ঝেড়ে ফেল। হ্যাঁ, ঠিকই বলেছিস। নাদিয়ার সাথে কথা বলছিলাম, কিন্তু রাফি পাশ থেকে আমার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছে। আকাশ, কিছু মনে না করলে একটা প্রশ্ন করি। হ্যাঁ, করো। তুমি কি সত্যি করে বলো তো,
তোমাকে দেখতে তো সাধারণ মানুষই মনে হয়, কিন্তু আজ দুদিন ধরে চোখের সামনে যা দেখছি তাতে তো তোমাকে আমার অস্বাভাবিক কেউ মনে হচ্ছে। মনে হচ্ছে যেন তোমার এই চেহারাটা নকল, এই চেহারার পিছনেও কেউ একজন লুকিয়ে আছে। রাফি, এখন ওসব কথা বাদ দাও। সময় এলে সবটাই জানতে পারবে আমি কে। আচ্ছা ঠিক আছে। তারপর নাদিয়া, আমি, রাফি নিজেদের মতন কথা বলতে শুরু করলাম, কিন্তু মানুষের চোখ পাকানো এখনো বন্ধ হয়নি। সবাই বাঁকা চোখে আমাকে দেখছে। দূর দেখলে দেখুক, তাতে আমার কিছুই আসে যায় না। আমি আমার মতো নর্মাল থাকার ট্রাই করলাম, কিন্তু মায়া সেটা আমায় থাকতে দিল না। সে হঠাৎ করে ক্যান্টিনের মাঝে এসে আমাকে সবার সামনে জড়িয়ে ধরে। আকাশ, আমার ভুল হয়ে গিয়েছে, প্লিজ তুমি আমায় মাফ করে দাও। আমি না জেনে তোমার সাথে ওসব করেছি। আমি না জেনে তোমাকে বস্তির ছেলে বলে অপমান করেছি। আমি তার জন্য ক্ষমা চাইছি। তবে এখন তোমার বিষয় নিয়ে আমার আর কোনো মাথা ব্যথা নেই। তুমি যেই হবে হও, তোমাকে আমার চাই। কিন্তু আমার তো আপনাকে চাই না, আর আমি তেমন কেউ না। আমি বস্তির ছেলে। সো নিজেকে গুটিয়ে রাখুন আমার থেকে। তোর না চাইলে নাই, কিন্তু আমার তোকে চাই তো চাই। সরি, আমি আপনার সাথে আর কোনো ধরনের সম্পর্ক রাখতে চাই না। তুই রাখবি, তোর ঘাড় রাখবে। কি দু একটা গুন্ডা এসে আমাকে হুমকি দিয়েছে বলে নিজেকে অনেক বড় কিছু ভাবছিস, তাই না? না, আমি তো নিজেকে কিছুই ভাবছি না। তাহলে সম্পর্ক রাখতে সমস্যা কই তোর? না আমার মতন তোর মাঝে অহংকার এসে গেছে। এমনটাই যদি হয় তাহলে কিন্তু অনেক খারাপ হবে। তুই যেই হোস না কেন, আমার থেকে উচ্চ বংশের নয় তুই। আর মাথায় রাখিস, আমার বাবা থানার ওসি। মায়ার কথা শুনে পাশ থেকে নাদিয়া হেসে ওঠে। এই মেয়ে, বংশ আর বাবার পাওয়ার নিয়ে যখন এতই বড়াই, তাহলে ওর মতো ছেলের পেছনে পড়ে আছো কেন? নিজের মতো থাকলেই তো পারো। এই মেয়ে, তুই কোনো কথা বলবি না। তুই যত সব নষ্টের মূল, তোর জন্য সব হয়েছে। তুই ওর ব্রেন ওয়াশ করেছিস। মুখের ব্যবহার ঠিক করেন। না, আমি মুখের ব্যবহার ঠিক করব না। আমি বলেছি তো বলেছি যে আমার তোকে চাই। এই নাদিয়া, চল তো এখান থেকে। ওর মতো ফালতু মেয়ের সাথে কথা বলাই বেকার। হ্যাঁ চল। মায়াকে রেখে আকাশ, নাদিয়া, রাফি তিনজন হাঁটা দেয়। আকাশ, আমি কিন্তু তোকে শেষ করে দেব বলে দিলাম। তুই এখান থেকে এক পাও নড়বি না। যা পারেন করেন। মেয়েটার আসলেই মাথা খারাপ। ক্যান্টিন ছেড়ে আমাদের মতন আমরা চলে আসতে ধরলাম। ঠিক তখনই মায়া পেছন থেকে দৌড়ে এসে আমার মাথার মধ্যে গ্লাস দিছে, সজোরে এক বাড়ি লাগিয়ে দিল। সাথে সাথে গ্লাস ফেটে মাথায় ঢুকে গেছে। মাথা থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। মায়ার কাণ্ড দেখে থ হয়ে দাঁড়িয়ে আছি। পাশ থেকে নাদিয়া চেঁচিয়ে উঠল। এই বেয়াদব মেয়ে, তুই এটা কি করলি? ওর অবস্থান দেখিয়েছি যে নিজেকে অনেক বড় কিছু ভাবছিল, কিন্তু সত্যিকারে তো সে আমার পায়ের সমানও না। তারপরেও অনেক অহংকার এসে গেছে তার মধ্যে, তাই তাকে তার অবস্থানটা দেখিয়ে দিলাম। এবার শান্তি লাগছে। এই বেয়াদব মেয়ে, তুই নিজেকে অনেক বড় কিছু মনে করিস? হ্যাঁ, তুই জানিস এই আকাশ মাহমুদ কার ছেলে? নাদিয়া আকাশের পরিচয় বলতে যাবে, ঠিক তখনই আকাশ নাদিয়ার মুখ চেপে ধরে। নাদিয়া, বাদ দে, ওর সাথে কোনো কথা বলে লাভ নেই। আজকের উত্তরটা তাকে আমি সময় মতন দিয়ে দিব। এখন চল এখান থেকে। আরে আই বেয়াদব মেয়ে, সে কে তাকে আমি ভালো করেই চিনি। তাকে আর নতুন করে পরিচয় করে দিতে হবে না। সে একটা বস্তির ছেলে। তার বাবাও হয়তো বস্তির কোনো দিনমজুর, আর সে হয়তো দলবল করে কিছুটা নাম কামিয়েছে, তাই তাকে ছেলে পেলে মারতে আসে না। কিন্তু শোন, এসব পাওয়ার আমার সামনে চলবে না। একদম বাবাকে বলিয়ে শ্বশুর বাড়ি নিয়ে যাবার ব্যবস্থা করব। মায়া আকাশ আর নাদিয়াকে এটা সেটা বলেই যাচ্ছে, কিন্তু তারা কোনো রিয়াকশন না করে তাড়াতাড়ি সেখান থেকে জায়গা ত্যাগ করে। আকাশ, তুই আসলেই পাল্টে গেছিস। ওকে ওর জায়গাটা একটু দেখিয়ে দেওয়া উচিত ছিল। তোর আসল পরিচয়টা দিলে তার অহংকার উল্টো রাস্তা ধরে পালিয়ে যেত, কিন্তু তুই দিতে দিলি না। নাদিয়া, সবসময় সবকিছু বলতে হয় না। সময় আসলে সে নিজে জেনে যাবে কে, তখন তার সমস্ত অহংকার ধুলোয় মিশে যাবে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু বেয়াদব মেয়েটা কি অবস্থা করেছে তোর মাথার। আজ তো একটা জানোয়ার, আসলেই সেই মেয়ে। চল তোকে হসপিটালে নিয়ে যাই। নাদিয়া আমার মাথায় হাত দিয়ে চেপে ধরে রেখেছে। তারপর রাফি আর সে মিলে আমি হসপিটালে নিয়ে গেল। মাথায় অনেক কয়টা কাঁচের টুকরো ঢুকেছে। ডক্টর সেসব বের করে ব্যান্ডেজ করে দিল। এসব করে বাসায় ফিরতে ফিরতে প্রায় বিকাল হয়ে গেল। আসলে এই মেয়েটা সাইকো, না হয় এত কিছুর পরেও আমাকে মারার সাহস করতে পারতো না। বাসায় এসে বিছানায় শুয়ে আছি। 100 রাত হয়ে গেল। রাতের বেলায় বিছানা ছেড়ে উঠে খেয়ে নিলাম, পরে আবার ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলায় ঘুম ভাঙলো 10টায়। উঠে দেখি কলেজ টাইম পার হয়ে গেছে। এছাড়া আজ এমনিতেই কলেজে যাব না। শরীরের অবস্থা 12টা, সেখানে কলেজে গিয়ে কি হবে?
তবে নাদিয়াকে একটু ফোন দিয়ে বলে দেই যে আজ কলেজে যাব না। অবশ্য না গেলে সে বুঝতে পারবে কেন কলেজে যাইনি, তাও জানিয়ে দেই। ফোনটা হাতে নিয়ে নাদিয়াকে ফোন দিব, তখনই দেখি নাদিয়ার 25টা মিসড কল। ও আল্লাহ, এত কল কখন দিয়েছে সে? সাথে একটা মেসেজও আছে, তুই তাড়াতাড়ি কলেজে চলে আয়। এদিকে একটা ঝামেলা পেকে গেছে। নাদিয়ার এমন মেসেজ দেখে তাড়াতাড়ি শার্টটা গায়ে দিয়ে কলেজে চলে গেলাম। কলেজে পৌঁছে দেখি 15 থেকে 20টার বেশি গাড়ি কলেজ মাঠে দাঁড়িয়ে আছে। আর্মি, পুলিশ, আরো বড় বড় কর্মকর্তাকে দেখা যাচ্ছে। সাথে মায়ার বাবাও রয়েছে। এদিকে ক্লাস পুরোপুরি বন্ধ করে দিয়েছে শিক্ষকরা। সবাই কলেজ মাঠে দাঁড়িয়ে আছে, ছাত্র শিক্ষক কেউ বাদ নেই। সবাই চুপচাপ হয়ে আছে একদম। আমি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে গেলাম। মনের মধ্যে কেমন একটা কু ডাকছে, কিছু তো একটা হয়েছে কলেজে। ধীরে ধীরে সামনে যেতেই দেখি সবার ভিড়ের মধ্যে একটা মানুষ চেয়ার নিয়ে বসে আছে। আমি লোকটাকে দেখেই পুরো অবাক। লোকটা আর কেউ নয়, তিনি হলেন আমার বাবা আফজাল সাহেব। কিন্তু তিনি এখানে কেন? আমি তাড়াতাড়ি পিছনের দিকে হাঁটা দিলাম। ঠিক তখনই সে চিরচিরা কণ্ঠে ডাক দিল, এই ছেলে, কোথায় যাচ্ছিস? আমি চুপি চুপি জায়গার মধ্যে দাঁড়িয়ে পড়লাম। আর লোকটা চেয়ার থেকে উঠে এসে আমায় জড়িয়ে ধরে কান্না করে দিল। এই ছেলে, তুই এত পাষাণ কেন রে? তুই আমাদের ছেড়ে কি করে এতটা দূর চলে এলি? চুপচাপ মূর্তির মতন দাঁড়িয়ে আছি, কি বলবো ভেবে পাচ্ছি না। মুখের বুলি যেন মুহূর্তের মধ্যেই কোথাও উদা হয়ে গিয়েছে। এদিকে কলেজের সবার যেন হুশ উড়ে গিয়েছে। আফজাল সাহেব আমাকে জড়িয়ে ধরছে দেখে, কারণ আফজাল সাহেব শহরের নামকরা পলিটিশিয়ান এবং এশিয়ার মধ্যে টপ বিজনেসম্যানের লিস্টেও রয়েছেন তিনি। তিনার মতন ব্যক্তি কিনা আমার মতন ছেলেকে জড়িয়ে ধরেছে, সেটা ভেবে যেন সবার মাথা খারাপ হয়ে যাচ্ছে। ঠিক তখনই তিনি আমায় ছেড়ে দিয়ে সবার উদ্দেশ্যে বলেন, আপনারা হয়তো কেউ এই ছেলেকে ভালো করে চেনেন না, কারণ আমি যতদূর জানি সে কখনো নিজের পরিচয় দিবে না। তাই তার পরিচয়টা আমি দিয়ে দিচ্ছি। এই আকাশ মাহমুদ হচ্ছে আমার একমাত্র পুত্র সন্তান, যে কিনা ছদ্মবেশ ধরে এই কলেজে এতদিন লেখাপড়া করে আসছে। আফজাল সাহেবের মুখে এমন কথা শুনে যেন সবার মাথায় আকাশ ভেঙে পড়লো মতন অবস্থা। সবাই হা করে তাকিয়ে আছে বাপ ছেলের দিকে। বিশেষ করে মায়া আর তার বাবার যেন পায়ের নিচ থেকে পুরোপুরি মাটি সরে গেছে। তারা যেন সাপের 5 পা দেখেছে মতন করে চমকে আছে। আমি চুপচাপ মাটির দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছি। আমার পরিচয় পেয়ে কলেজের প্রিন্সিপাল জোরে চেঁচিয়ে উঠল, কি আকাশ মাহমুদ আপনার ছেলে? হ্যাঁ, আকাশ মাহমুদ আমার একমাত্র পুত্র সন্তান। স্যার, বিশ্বাস করেন আমি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছি না আপনার কথাগুলোকে। এই ছেলে কলেজে একদম সাদাসিধা হয়ে চলতো, সেই ছেলে কিনা শহরের টপ বিজনেসম্যানের ছেলে? সেটা আপনি না, কারোই এই বিশ্বাস হবে না, কারণ তাকে আমি বলেছিলাম যে সে কোনোদিন মানুষ হতে পারবে না। তাই সে সমস্ত কিছু ছেড়ে দিয়ে চলে আসে। আর আমারও তো বিশ্বাস হয়নি যে আমার ছেলে এমন নির্মমভাবে চলাফেরা করছে। গতকাল যখন একজন এসে ওর খবর দেয়, তখন আমিও খোঁজ লাগাই ওর। পরে তারাও একই কথা বলে, তারপর আমিও বিশ্বাস করতে বাধ্য হয়েছি। স্যার, সত্যি আজ নিজেকে কলেজের প্রিন্সিপাল মনে হচ্ছে, কারণ এমন একটা বিনিয়োগ ছেলেকে কলেজে অ্যাডমিশন দিয়েছি যে কিনা শহরের নামকরা বিজনেসম্যানের ছেলে হয়েও কোনো বড়াই করেনি। আচ্ছা ছাড়ুন ওসব কথা, এখন তো জানলেন যে সে কার ছেলে। আশা করব আজকের পর আর আমার ছেলের এই কলেজের কোনো অসুবিধা হবে না। একদম হবে না স্যার, আজকের পর আমি নিজেই ওর দেখাশোনা করব। তার ভালো মন্দের সমস্ত কিছুই আমি দেখাশোনা করব। আর বাবার কথা শুনে ভিতরটা রাগে ফেটে যাচ্ছে, কারণ আমি তো এসব চাইনি। আমি চেয়েছি সাধারণ জীবনযাপন, যেখানে কোনো বড়াই থাকবে না। কিন্তু আমার বাবা তা হতে দিল না। মাথায় পুরো রক্ত চটে আছে, তাও চুপচাপ করে রইলাম, কারণ এখন কিছু বললে সেটা হাঙ্গামায় পরিণত হবে। তাই চুপচাপ থাকাই ভালো। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, মায়া বারবার আমার দিকে চোখ পাকিয়ে পাকিয়ে দেখছে। তার অহংকার হয়তো ধুলোয় মিশে গেছে এত সময়ে। এদিকে মায়ার ভিতরে যেন জ্বলে পড়ে যাচ্ছে, ভিতরটা ধূপ ধূপ করে কাঁপছে তার। সে যেন আফজাল সাহেবের কথা নিজের কানকে বিশ্বাস করাতে পারছে। হায় আল্লাহ, এতদিন কতই না বাহাদুরি দেখিয়েছে এই ছেলের সাথে, কতই না অহংকার করেছে তার সামনে। যেখানে সামান্য একটা ওসির মেয়ে হয়ে এত ভাবমূর্তি নিয়ে ঘোরাফেরা করতাম, সেখানে তার বাহাদুরি আর ভাবমূর্তি কেমন নেওয়ার কথা ছিল। যেখানে আমি বাবার বাহাদুরি দেখাতাম, সেখানে তার কেমন বাহাদুরি দেখানোর কথা ছিল। ছেলেটার সাথে করা আচরণগুলো ভাবতেই যেন ভেতরটা কেঁদে উঠল। চোখ দিয়ে টুপ টুপ করে পানি ঝরছে। এমন কষ্ট হচ্ছে ভেতরে
যা বলে বোঝানোর মতন নয়। ছেলেটার সাথে এত অন্যায় করার পরেও সে কোনো দিন বড়াই করেনি, যেখানে সে চাইলে আমাকে পায়ের নিচে ফেলে পিষে ফেলতে পারত। এমন একটা সাদাসিধে ছেলের সাথে আমি এমন অসৎ আচরণ করে ফেললাম, এমন একটা নরম মনের মানুষের মনে আমি কষ্ট দিয়ে ফেললাম। ও আল্লাহ, এখন কোথায় যাব আমি? আমি তো তাকে ছোট লোক বলে ছেড়ে দিয়েছি, সেখানে সে তো আমার মালিক রূপ নিল। না, ওর কাছে যে করেই হোক মাফ চাইবো আমি। অন্যদিকে প্রিন্সিপাল স্যার আকাশের বাবাকে অনুরোধ করে অতিথি কক্ষে যাওয়ার জন্য। স্যার আপনি প্লিজ অতিথি কক্ষে এসে এসির নিচে বসুন। হ্যাঁ চলুন। আর আকাশ বাবা তুই থাক, আমি তোর স্যারের সাথে একটু কথা বলে আসছি। ওকে। আব্বুর বডিগার্ডগুলো টিনার সাথে কলেজের অতিথি কক্ষে চলে গেল। এদিকে কলেজের সবাই আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। পাশেই রাফি দাঁড়িয়েছিল। সে আমার থেকে কয়েক হাত দূরে চলে গেল। এই রাফি, কি হয়েছে তোমার? আকাশ, তুমি এত বড় মাপের একজন মানুষের সন্তান, তোমার সাথে কি করে দাঁড়িয়ে থাকি বলো? রাফির কথা শুনে মেজাজ খারাপ হয়ে গেল, তাই সোজা গিয়ে রাফির হাত চেপে ধরে এক কোণায় নিয়ে গেলাম। রাফি, কি সমস্যা কি তোমার? আকাশ, তুমি অনেক বড় মাপের লোক, তোমার সাথে আমার যায় না, তাই দূরত্ব বজায় রেখেছি। রাফি ঠাটিয়ে থাপ্পড় লাগিয়ে দিব বলে দিলাম। কি সব উল্টাপাল্টা বলছো? হ্যাঁ, আমি কোনোদিন তোমাদের সামনে ওসব নিয়ে বড়াই করেছি? হ্যাঁ, যদি আমার ওসব নিয়ে এত মাথা ব্যথা থাকতো তাহলে আলিশান ভাবে চলাফেরা করতাম আর তোমাদের থেকে দূরত্ব বজায় রাখতাম, কিন্তু আমি তা করিনি, কারণ আমার এমনই থাকতে ভালো লাগে। আকাশ, সত্যি মানুষের মতন মানুষ তুমি। আজকের পর যেন ওসব কথা না শুনি। আচ্ছা, আর বলবো না। রাফির সাথে কথা বলছিলাম, পেছন থেকে নাদিয়া এসে আমায় চিমটি কাটলো। শেষমেশ নিজের পরিচয় আর লুকিয়ে রাখতে পারলি না তুই? কি করে রাখবো বল? কোন শয়তান যে বাবাকে আমার খবর দিয়ে দিয়েছে আল্লাহ জানে। হয়েছে, থাক, এখন আর তেজ দেখিয়ে কোনো ফায়দা নেই, কারণ যা হবার তা হয়ে গেছে। হ্যাঁ সেটাই। আচ্ছা আকাশ, চল ক্যান্টিনে যাই, কারণ আজ তো ক্লাস হওয়ার কোনো নামগন্ধই দেখছি না। হ্যাঁ চল। রাফি, আমি, নাদিয়া মিলে ক্যান্টিনে চলে এলাম। এসে বসে বসে কফি খাচ্ছি, ঠিক সেই সময় মায়ার পুরো গ্যাং ক্যান্টিনে আসলো। তাদের সাথে রিমা নামক মেয়েটাও আছে, যে কিনা আমায় রুমে নিয়ে গিয়ে মেরেছিল। সে এসে আমার সামনে দাঁড়িয়ে আছে। কি কিছু বলবেন? আকাশ, আসলে সরি, আমি ওদিন না জেনে তোমার সাথে ওরকম ভাবে আচরণ করেছি, যেটা আমার মোটেও উচিত হয়নি। হয়েছে যান, আমি কিছু মনে করিনি। আর কিছু বলার আছে কি? আকাশ, আমি চাই তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে। সেটার লেভেল দেখে করুন। বস্তির ছেলে বলে রুমে নিয়ে গিয়ে গায়ে হাত তুলেছিলেন, সেসব কথা কিন্তু বেশি আগের নয়। সো মুহূর্তের মধ্যে হঠাৎ কি হয়ে গেল? আকাশ, আমি সত্যি ভুল করে ফেলেছি। আমি জানতাম না যে আমি যার সাথে এমন বাজে ব্যবহার করছি সে আসলে অনেক বড় মাপের একজন। আমি আমার কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থী। প্লিজ আমাকে তোমাদের বন্ধুত্বের মধ্যে শামিল করে নাও। ক্ষমা করা যায়, বাট বন্ধু বানানো যায় না আপনাদের, কারণ সেই কোয়ালিটি আপনাদের মাঝে নেই। সো প্লিজ এই টপিক নিয়ে আর কথা বলবেন না। আকাশের কথা শুনে রিমা মন খারাপ করে চলে গেল। রিমা চলে না যেতেই মায়া এসে হাজির। সে এসে একদম ঝাপটে পড়ে আকাশের পায়ের মধ্যে। এই এই, কি করছেন কি? প্লিজ, তোমার দুটো পায়ে ধরি, প্লিজ তুমি আমায় মাফ করে দাও। এই কি বলছেন এসব? আপনার কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? আপনি একজন বস্তির ছেলের পা ধরে মাপ চাইছেন? আকাশ, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, প্লিজ তুমি আমায় মাফ করে দাও। আর তুমি কোনো বস্তির ছেলে নয়, তুমি অনেক বড় মাপের একজন মানুষ। বুঝতে পেরেছেন, এটাই অনেক। এবার প্লিজ এখান থেকে যান। আকাশ, প্লিজ মাফ করে দাও না, আমি তোমার পা ধরে ক্ষমা চাইছি। আর আমার তোমাকে চাই, আমি সত্যি আমার ভুল বুঝতে পেরেছি। হাসি আসছে খুব আমার। আমি ওই দিনটার কথা এখনো ভুলিনি, যেদিন আমি অসুস্থ শরীর নিয়ে আপনার কাছে ভালোবাসা ভিক্ষে চেয়েছিলাম, আর আপনি তার বদলে আমায় সবার সামনে জুতোর বাড়ি মেরেছেন। শুধু তাই নয়, ছেলে পেলে এনেও আমায় মেরেছেন। সেই দিনের স্মৃতিগুলো আমার মনে কাটার মতন বিঁধে গেছে। সো আপনার সাথে আমার ওসবে জড়াবার ইচ্ছে নেই আর। প্লিজ আপনি চলে যান এখান থেকে। না, আমি এখান থেকে যাব না, আর তোমার পাও ছাড়বো না যত সময় তুমি আমায় বুকে না টেনে নাও। মায়ার কথা শুনে এবার নাদিয়ার রাগ উঠে গেল। সে উঠে এসে পেছন থেকে এক টান দিয়ে মায়াকে আকাশের কাছ থেকে সরিয়ে দিল। আই বড় লোকের দুলালি, প্রেম ভালোবাসা গিয়ে অন্য কারো থেকে আশা কর,
আজকের পর যাতে ওর আশেপাশেও তোকে না দেখি। অনেক কষ্ট দিয়েছিস তুই বেচারাকে। আমি ওর সমস্ত সত্য জানার পরেও চুপ করেছিলাম, কিন্তু এখন আর না। সো রাস্তা মাপ নিজের মতো। তুই তোর যোগ্য মতো কাউকে খুঁজে নে, কারণ তুই ওর যোগ্য না। আর সে যোগ্যতা বলতে তোর মন দেখেছিল, কিন্তু তুই ওকে নিয়ে পুতুল খেলা করেছিস। এবার আল্লাহর ওয়াস্তায় দূরে যা, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। নাদিয়ার কথা শুনে মায়া ফুপিয়ে কান্না করে দেয়। তার সাথে যেন এমনটাই হওয়া উচিত ছিল। অহংকার করার ফল কখনো ভালো হয় না, সেটা যেন আজ মায়া নিজের চোখে প্রমাণ পেয়েছে। এই আকাশ, চল তো এখান থেকে। তুই আর এখানে 1 মিনিটও থাকবি না। আর আজ থেকে তুই মানুষ গুণে চলাফেরা করবি। চলাফেরা করার আগে ভালো করে লেভেলটা দেখে নিবি। এমন 2 টাকার মেয়ের সাথে মিশবি না একদম। নাদিয়া আকাশের হাত ধরে টেনে কলেজের ভিতরে নিয়ে যায়। এদিকে আকাশেরও খারাপ লাগছে মায়ার জন্য। মেয়েটার জন্য সত্যি অনেক খারাপ লাগছে, কিন্তু কিছুই করার নেই, কারণ সে আমার সাথে প্রতারণা করেছে। আর প্রতারককে মানুষ ঘৃণা করে, আর আমিও মায়াকে ঘৃণা করি। শুধু তাই নয়, উচ্চ কাতারের ঘৃণা করি মায়াকে আমি। মরে গেলেও ওর সাথে আর কোনো কিছু করা সম্ভব নয়। অন্যদিকে মায়া এখনো ক্যান্টিনে বসে ফুপিয়ে কান্না করছে। মায়ার কান্না দেখে ক্যান্টিনের একটা কর্মচারী বলে, ম্যাম, আপনাকে দুটো কথা বলি। আপনি সত্যিই অনেক অহংকারী। আপনার অহংকারের তীব্র বাতাস আমরা এখানে থেকেই উপভোগ করতে পারতাম। আপনার সেই অহংকার আজ আপনাকে ধ্বংস করে দিয়েছে। আমি অশিক্ষিত মূর্খ, বেশি দূর পড়ালেখা করতে পারিনি, তাও আপনাকে একটা কথা বলতে চাই। রিভেঞ্জ অফ নেচার বলতে একটা কথা আছে। আপনি যেমন করবেন প্রাকৃতিক আপনাকে তেমনটাই ফেরত দিবে। এজন্যই বলে অহংকার করতে নেই। আজ নিজের চোখের সামনেই অহংকারের পতন দেখলাম। মায়া কর্মচারীর কথা শুনে আরো জোরে কান্না করে দেয়। না, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি আকাশের সাথে। আমার যে করেই হোক আকাশকে চাই। দরকার হয় আমি তার জন্য নিজেকে শেষ করে দিতেও রাজি। মায়া মাটি থেকে উঠে দৌড়ে কলেজের ভিতরে ঢুকে যায়। তারপর সোজা আকাশের বাবার কাছে চলে যায়। স্যার, আপনার সাথে একটু কথা ছিল। হ্যাঁ বলো। স্যার, আমি আকাশকে ভালোবাসি। শুধু ভালো না, নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আর সেও আমাকে ভালোবাসে। আমি চাই তাকে বিয়ে করে তার সাথে সংসার জীবন কাটাতে। মায়ার কথা শুনে আকাশের বাবা থতমত খেয়ে যায়। শুধু তাই নয়, মায়ার বাবাও সাথে দাঁড়িয়ে আছে আকাশের বাবার সেফটির জন্য। তিনিও থতমত খেয়ে যায়, কিন্তু চুপচাপ দাঁড়িয়ে থাকে, কারণ আকাশের বাবার সামনে কিছু বলার মতন সাহস করতে পারছে না তিনি। তুমি কি সত্যিই বলছো এসব? জি, আমি সত্যিই বলছি। আচ্ছা, আমি আকাশের সাথে এই বিষয়ে কথা বলছি। স্যার, আপনি একটু আকাশকে ডেকে আনার ব্যবস্থা করুন। আকাশের বাবার কথা শুনে প্রিন্সিপাল স্যার আকাশকে ডেকে আনতে লোক পাঠায়। আকাশ খবর পেয়ে অতিথি কক্ষে আসে। হ্যাঁ বাবা, বলো। আকাশ, তুই নাকি এই মেয়েকে ভালোবাসিস, আর এই মেয়েও তোকে ভালোবাসে, কথাটা কি সত্য? একদম মিথ্যা। আমি এই মেয়েকে ভালো টালো বাসি না। সো বাবা, তুমি এসবে কান দিও না। না স্যার, সে মিথ্যা বলছে। আমি জানি সে আমায় ভালোবাসে। মায়া কথা বলছে আর কান্না করছে। মা, আমায় ক্ষমা করো। আমি তোমার কথা বিশ্বাস করতে পারলাম না, কারণ আমার ছেলে আমার জন্য সবসময় সঠিক। আর তাছাড়া তোমার কথা যদি সত্যিও হয়ে থাকে তাহলে আমার কিছু করার নেই, কারণ তার জবানবন্দির সাথে তোমার জবানবন্দির মিল পাচ্ছি না। সো মা, ক্ষমা করো আমায়। আর প্রিন্সিপাল স্যার, চললাম এবার। আমার ছেলের খেয়াল রাখবেন। জি স্যার, অবশ্যই। আকাশের বাবা উঠে চলে গেল। এদিকে মায়া সজোরে চেঁচিয়ে কান্না করছে। আকাশের বাবা রুম ক্রস করতেই মায়া প্রিন্সিপালের সামনে আকাশকে জড়িয়ে ধরে ফেলে। আই আকাশ, প্লিজ এমন করো না। আমি আমার ভুলের জন্য তো তোমার কাছে মাফ চাইছি। প্লিজ তুমি আমায় এভাবে ফিরিয়ে দিও না। আমি সত্যিই থাকতে পারবো না তোমাকে ছাড়া। আমি এতদিন তোমার ভালোবাসা উপলব্ধি করতে পারিনি, তার জন্য এখন হারে হারে টের পাচ্ছি আমি। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। প্লিজ তুমি আমায় মেনে নাও। তুমি আমায় যেমন বলবে আমি তেমন তেমন করব। আমি তোমার সমস্ত কথা শুনবো, তাও প্লিজ আমায় ছেড়ো না তুমি। মায়ার কর্মকাণ্ড দেখে রাগ উঠে গেল। এক ধাক্কা দিয়ে মায়াকে সরিয়ে দিলাম নিজের কাছ থেকে। আপনার সাথে আমার কোনো কিছুই নেই। সেদিন সমস্ত কিছুই শেষ হয়ে গিয়েছে। যেদিন আপনি আমার অসুস্থ শরীরে কুকুরের মতন পিটিয়েছেন, আমি চাইলে প্রতিবাদ করতে পারতাম, কিন্তু করিনি। সেদিন আমি মুখ বুজে সহ্য করেছি, আর আপনি পাষাণের মতন আচরণ করেছেন।
আজ আমার দিন, কিন্তু আমি কোনো প্রতিশোধ নিব না। প্লিজ আপনি আপনার মতন থাকুন। না, আমার তোমাকেই চাই। তাতে যদি আমার জীবন চলে যায় তো যাবে। আপনার কোনো মূল্যই নেই আমার কাছে। আপনি মরে গেলেন কি বেঁচে আছেন সেটা দেখার জন্য মরিয়া ভাবটা আমার ভিতর থেকে চলে গেছে। ও কলিজা, প্লিজ এমন করো না। স্যার প্লিজ, আপনি ওকে বোঝান না। আকাশ, আমি বলি কি, তুমি মেয়েটাকে যদি মেনে নিতে। মানুষ বলতেই তো ভুল। আর মেয়েটা কিভাবে কান্না করছে দেখেছো? স্যার, ভুল মানুষ একবার করে, কিন্তু সে আমায় 1000 বার জখম করেছে। যেই ভুলের মাপ নাই। আকাশ, আমি তোমায় ভালোবাসা দিয়ে সমস্ত কষ্ট দূর করে দেব। প্লিজ তুমি আমায় ক্ষমা করে দাও। একবার বললাম তো যে আপনার ক্ষমা নেই, আর আমি আপনার সাথে কোনো দিনও ওসব কিছুতে জড়াবো না। সো প্লিজ রাস্তা মাপুন। তুমি যতদিন আমায় মাফ না করবে ততদিন আমি তোমার রাস্তা ছাড়বো না। মেয়েটার কথা শুনে মেজাজ গেল আরো গরম হয়ে। না, এই মেয়ের থেকে দূরে গেলেই আমার মুক্তি মিলবে। স্যার, আমি এই কলেজে আর থাকবো না। আমি ট্রান্সফার হয়ে যাব এখান থেকে। এই কলেজে থাকার আর বিন্দু পরিমাণ ইচ্ছে আমার নেই। আকাশের কথা শুনে মায়া এবং প্রিন্সিপাল দুজনেই থতমত খেয়ে যায়। প্রিন্সিপাল স্যার আকাশকে বোঝাতে শুরু করে, কিন্তু সে কোনো মতেই এই কলেজে থাকবে না। আকাশ প্লিজ, তুমি আমার কথাটা শোনো। আমি তোমার পিতার মতন। আমি তোমায় রিকোয়েস্ট করছি, প্লিজ তুমি এই কলেজ ছাড়িও না। তাহলে এই মেয়েকে আমার আশেপাশেও আসতে বারণ করেন। এই মেয়ে আমার বিরক্ত করলে আমি কলেজ ছেড়ে দিব। মায়া, তুমি আজকের পর আকাশের আশেপাশেও যাবে না। আমি চাই না তোমার জন্য সে কলেজ ছাড়ুক। তুমি যদি আজকের পর ওকে বিরক্ত করো তাহলে তোমাকে আমি কলেজ থেকে বের করে দিব। প্রিন্সিপালের কথা শুনে মায়া একদম চুপচাপ হয়ে যায়। তার ভিতরে হাজার স্রোতে কষ্টের বন্যা বইলেও সে চুপ হয়ে যায়, কারণ আকাশ কলেজ ছেড়ে চলে গেলে তাকে সে চিরতরে হারাবে। স্যার, আমি বাসায় চললাম। আর মায়া, আপনাকে শেষ একটা কথা বলে রাখি। নাদিয়ার বাবা নাদিয়ার সাথে আমাকে বিয়ে দিতে চাই। সো আমি যদি বিয়ে করি নাদিয়াকেই করব। এবার চললাম। আকাশ কলেজ থেকে বের হয়ে যায়। এদিকে আকাশের বলা শেষ কথাটা যেন মায়ার মনে বিশালভাবে আঘাত করে। এবার সে আর থাকতে না পেরে কান্না করতে করতে বের হয়ে যায়। অন্যদিকে আকাশ অতিথি কক্ষ থেকে বের হয়ে নাদিয়াদের কাছে চলে আসে। আকাশ অতিথি কক্ষ থেকে বের হয়ে নাদিয়ার কাছে চলে আসলো। তার সাথে রাফিও আছে। তাদের সাথে কথা শেষ করে বাসায় চলে গেলাম। শরীরটা অনেক দুর্বল লাগছে। ভাগ্যিস মাথার ক্ষতটা ঢেকে রেখেছিলাম, না হয়তো বাবার চোখে পড়লে কেয়ামত হয়ে যেত। বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। নিত্যদিনের ন্যায় দিনটা কেটে গেল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে কলেজে যাব, কিন্তু শরীর দিচ্ছে না। না, আজ কলেজে যাব না। শরীরটা ভালো ঠেকছে না আজ, তাই বাড়িতেই রয়ে গেলাম। অন্যদিকে নাদিয়া কলেজে যেতেই মায়া নাদিয়াকে ঝাপটে ধরে কান্না করে দেয়। এই মেয়ে, কি করছো কি তুমি? হ্যাঁ, বোন প্লিজ, আমার জীবনটা তুমি বরবাদ করো না। আমার আকাশকে চাই। মায়া দেখো, তুমি যেহেতু আমায় বোন ডাকলে তাই তোমার সাথে আর খারাপ আচরণ করলাম না, কিন্তু একটা জিনিস কি জানো, তোমার জীবনটা তুমিই নষ্ট করেছো। তুমি আকাশের সাথে ওইসব খারাপ আচরণ না করলে আজ সে তোমার থাকতো। আমি জানি আমি ভুল করেছি, আর আমার ভুলের ক্ষমা আমি না হয় যে কোনো উপায়েই কাটিয়ে নেব। কিন্তু সে তো তোমাকে বিয়ে করতে চায়। সে আমায় বলেছে বিয়ে করলে নাকি তোমাকেই করবে। কি? আকাশ এসব কথা বলেছে? হ্যাঁ, সে এসব কথা বলেছে। তোমার বাবা নাকি তার সাথে তোমার বিয়ে দিতে চায়, তাই সে তোমাকেই বিয়ে করবে। মায়া, আকাশ যদি সত্যি এমনটা বলে থাকে তাহলে তুমি চিরতরে ওর থেকে সরে যাও, কারণ আমিও মনে মনে তাকে ভালোবাসি, কিন্তু বন্ধুত্ব নষ্ট হওয়ার ভয়ে কখনো তাকে মনের কথা বলতে পারিনি। সো প্লিজ ওর থেকে দূরে থাকো। নাদিয়া, কলিজার বোন আমার, প্লিজ তুমি এমনটা করো না। মায়া, আমি কোনো কিছুই করছি না। সে যদি তোমায় মেনে নেয় তাহলে আমি তোমাদের মাঝেও আসবো না, কিন্তু আমার ভালোবাসা যখন সেধে আমার কাছে এসেছে তখন তা আমি হাতছাড়া করব না। সো প্লিজ নিজের মতো থাকো, আর আমাকে আমার মতো থাকতে দাও। নাদিয়ার কথা শুনে বুকের ভিতরটা খলখল করছে মায়ার। তার যেন মরে যেতে ইচ্ছে করছে এখন। সে যেন কোনো মতেই নাদিয়াকে মেনে নিতে পারছে না। আকাশের পাশে আজ তার ভিতরের আর্তনাদ যেন কেউ শুনতে পাচ্ছে না। তার অহংকারী বান্ধবী গুলাও তার সঙ্গতা ছেড়ে দিয়েছি। সে উঠে কলেজ থেকে একটু দূরে একটা পুকুর আছে, সেখানে চলে যায়। সেখানে গিয়ে ইচ্ছা মতন কাঁদতে শুরু করে। অন্যদিকে আকাশ অসুস্থ শরীর নিয়ে শুয়ে আছে। তখনই তার কাছে একটা ফোন আসে। সে নাম্বারটা চেক করে দেখে যে সেটা তার বাবার বডিগার্ডের নাম্বার, যার সাথে তার বরাবরের মতোই কন্ট্যাক্ট রয়েছে। হ্যাঁ নাদিম ভাই, বলেন।
ভাই আপনি তাড়াতাড়ি হসপিটাল আসেন, স্যারের উপরে ক্রিমিনাল গ্যাংয়ের ছেলেপিলে হামলা করছে। স্যার অফিসে যাওয়ার সময় অনেক ছেলেপিলে একত্রে স্যারের গাড়ি আটকায় আর গাড়ি ভাঙচুর করতে আরম্ভ করে, যার দরুন স্যারের মাথায় অনেক চোট লেগেছে। ডক্টর বলেছে আশঙ্কাজনক, ওনার যে কোনো সময় বিপদ ঘটতে পারে। নাদিম ভাইয়ের কথা শুনে ভিতরটা যেন মোচড় দিয়ে উঠলো। হে আল্লাহ, কি শুনলাম এসব! খোদার কসম, আমার বাবার যদি কিছু হয় তাহলে এক একটাকে খুঁজে বের করে 70 হাত মাটির নিচে দাফন করে দিব। আকাশ মাহমুদ কি সেটা এখনো কারোর চোখে পড়ে নাই। যেদিন পড়বে সেদিন পালাবার মতন জায়গা খুঁজে পাবে না কেউ। তারপর সেভাবেই হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। হসপিটালে গিয়ে পৌঁছাতেই দেখি নাদিয়া সেখানে। নাদিয়াকে দেখেই যেন 1000 ভোল্টের একটা শক খেলাম। নাদিয়া, তুই এখানে কি করে? আর তুই না কলেজে ছিলি? আরে একটু আগে আসলাম। বাবা একটু আগে আমায় ফোন করে তাড়াতাড়ি বলল কলেজ থেকে বের হয়ে গেটের সামনে দাঁড়াতে। তারপর আমি কলেজ থেকে বের হয়ে গেটের সামনে দাঁড়াই, আর ওনারা আমার সাথে করে এখানে নিয়ে আসে। বলে নাকি তোর বাবার উপরে হামলা হয়েছে, আর আমি আসার আগে অনেক কয়টা ফোনও দিয়েছি তোকে, কিন্তু তুই ফোন রিসিভ করিসনি। কি বলিস? তুই আমায় ফোন দিয়েছিস? দাঁড়া দেখি আগে। পকেট থেকে ফোনটা বের করে দেখি সত্যি নাদিয়া আমায় অনেক কয়টা ফোন দিয়েছে, কিন্তু আমি তাড়াহুড়ায় আর খেয়াল করিনি। আচ্ছা ছাড় এখন এসব কথা, আগে বাবার কাছে গিয়ে দেখি কি অবস্থা। বাবাকে নাকি ইমার্জেন্সি রুমে রাখা হয়েছে। আমার যেন পুরো দুনিয়াদারি ভো ভো করে ঘুরছে। ইমার্জেন্সির সামনে যেতেই দেখি মা আর ছোট বোন বসে বসে কান্না করছে। তারা আমাকে দেখতে পেয়েই দৌড়ে এসে জড়িয়ে ধরে কান্না করে দিল। আকাশ, তোর বাবার এমন ক্ষতিটা কে করলো রে? তোর বাবা কার এমন কি ক্ষতি করেছে যে তারা এভাবে হামলা করলো? মা তুমি টেনশন করিও না, বাবা ঠিক হয়ে যাবেন। আর যারা এমন করেছে তাদের কেয়ামত আমি ঘটিয়ে দেব। তোমার ছেলে ভালো হয়েছে দেখে নিজের পরিবারের উপরে আঘাত সে সহ্য করবে না, সে তার কড়া জবাব দিবে। ওদের কাউকে ছাড়বি না তুই? না মা, ওদের কাউকে আমি ছাড়বো না। মা আর ছোট বোনকে কোনো মতে শান্ত করলাম। অন্যদিকে বাবার এই নিউজ শুনে মিডিয়ার লোক এবং নামি দামি নেতারা ছুটে এসেছে দেখার জন্য। সবাই হতাশ বাবাকে নিয়ে। কিছু সময় পর ডক্টর জানালো যে বাবা ডেঞ্জারের বাহিরে আছে। ডক্টরের কথায় সবাই প্রাণ ফিরে আসলো। মা তো খুশিতে জায়নামাজে বসে পড়েছে। সবার মনেই খুশির জোয়ার, কিন্তু আমার ভিতরে আগুন জ্বলছে। কে করেছে বাবার সাথে এমন ধারা কাজ? তাদের পেলে সত্যি কেয়ামত ঘটিয়ে দিব। না, একটু খোঁজ নেওয়া দরকার ক্রিমিনাল গ্যাংয়ের। এই নাদিয়া শোন তো। হ্যাঁ বল। তুই এদিকে একটু খেয়াল রাখ, আমি একটু কাজে বের হব। আচ্ছা। নাদিয়াকে দায়িত্ব দিয়ে আমি বের হয়ে গেলাম ক্রিমিনাল গ্যাংয়ের খোঁজ করতে। অন্যদিকে মায়া তো পুরো পাগল হয়ে যাচ্ছে আকাশকে কলেজে না দেখতে পেয়ে। কয়েকদিন হয়ে গেল, কিন্তু সে আকাশকে কলেজে দেখছে না। আবার সে নাদিয়া নামের মেয়েটাও নাই। সে এসে রাফিকে ধরে। এই রাফি, আকাশ কোথায়? আর ওই নাদিয়া নামের মেয়েটাকেও তো দেখছি না কলেজে। আকাশ আর নাদিয়া আকাশের বাড়ি গেছে বিশেষ এক কাজে। ওরা দুজনে মিলে বাড়ি গিয়েছে, তাও আবার বিশেষ কাজে। না, হয়তো ওরা দুজনে কোনো অঘটন ঘটাবে। ওরা হয়তো বিয়ে করে নেবে। না, এটা হতে পারে না। আমার আকাশ আমি বাদে অন্য কাউকে বিয়ে করতে পারে না। তা আমি হতে দিব না। যেভাবেই হোক ওদের বিয়ে আমি আটকাবই। মায়া তাড়াতাড়ি কলেজ থেকে বের হয়ে যায়। তারপর বাসায় এসে জামা কাপড় গুছিয়ে আকাশের বাসার উদ্দেশ্যে রওনা হয়। আকাশের বাসায় যেতে তেমন কোনো সমস্যাই হবে না তার, কারণ আফজাল সাহেবের বাসা এক নামের পরিচিত। কিন্তু মায়ার ভিতরে যেন এক রকমের তুফান বইছে। সে মনে মনে খোদার কাছে প্রার্থনা করছে তাদের যেন বিয়ে না হয়। অন্যদিকে আকাশের বাবাকে বাড়িতে আনা হয়। আগের চেয়ে মোটামুটি সুস্থ তিনি। আকাশ সবসময় সবার দেখাশোনায় লেগে আছে। অন্যদিকে ক্রিমিনাল গ্যাংয়ের খোঁজও চালিয়ে রেখেছে। বাবার শরীরটা পুরোপুরি সুস্থ হলেই খেলাটা চরম করে খেলবো। ক্রিমিনাল গ্যাংয়ের ক্রিমিনাল গিরি চিরতরে বের করে দিব একদম। এইভাবে দুপুর হয়ে গেল। দুপুরে খেয়ে দিয়ে নাদিয়া আর আমি বাসার ছাদের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি। নাদিয়ারা আর বাড়িতে যায়নি, কারণ বাবার অবস্থা দেখে নাদিয়ার মা বাবা এবং নাদিয়া সহ এখানে রয়ে গিয়েছে। তাদের সাথে একটা ভালো সম্পর্ক আছে আমাদের অনেক আগে থেকেই, তাই তারা রয়ে গিয়েছে। এদিকে আমি আর নাদিয়া কথা বলছিলাম, হঠাৎ এই নিচে গার্ডরা চেঁচামেচি শুরু করলো যে একটা মেয়ে নাকি দৌড়ে বাড়ির ভিতরে ঢুকে পড়েছে। আমি আর নাদিয়া তাড়াতাড়ি ছাদ থেকে নিচে নেমে গেলাম। নিচে গিয়ে দেখি মায়া আমার বাসায়। সে এসে আমার বাসা পুরো মাথায় উঠিয়ে ফেলেছে। এই যে আপনি এখানে কি? হ্যাঁ, তোমাদের বিয়ে আটকাতে এসেছি। মানে কি? মনে হলো তুমি আর নাদিয়া আমায় না বলে বিয়ে করার প্ল্যান করছো, তাই আমি তোমাদের বিয়ে ভাঙতে এসেছি। আমি তোমাদের বিয়ে হতে দেব না, কারণ তুমি শুধু আমার। এই যে সস্তা নেশা করে আসছেন মনে হয়।
না ফ্রিতে কেউ নেশা করিয়েছে আপনাকে যে এসে আবল তাবল বকছেন? আবোল তাবোল না, আমি তোমাদের বিয়ে হতে দিব না। মেজাজ খারাপ করবেন না, ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যান, না হয় খারাপ কিছু ঘটবে। না, আমি যাব না। তোমার যা করার করো। মায়ার কথা শুনে রাগ উঠে গেল। গিয়ে সোজা ওর হাতটা টেনে ধরে ঘর থেকে বের করে দিলাম। তাকে বের করে দিয়ে দরজা আটকে দিয়েছি, কিন্তু সে সজোরে দরজা ধাক্কাচ্ছে। এদিকে মা এসে জিজ্ঞেস করছে, কি হয়েছে আকাশ? কে এমন দরজা ধাক্কাচ্ছে? মা এক পাগল, তুমি ছাড়ো তো ওসব কথা। আচ্ছা দেখি কে এসেছে সে, আর পাগল হলে দুমুঠো খাবার খাইয়ে দিব। আকাশের মা সত্যি পাগল মনে করে গিয়ে দরজা খুলে দেয়, আর তখনই মায়া আকাশের মাকে ঝাপটে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আন্টি প্লিজ, আপনি নাদিয়া আর আকাশের বিয়ে দিবেন না। আমি আকাশকে অনেক বেশি ভালোবাসি। ওর অন্য কারোর সাথে বিয়ে হলে আমি মরেই যাব। আকাশের আম্মু তো পুরাই অবাক। এই মেয়ে কি সব বলছো তুমি? কার বিয়ে হচ্ছে এখানে? আমার তো কিছুই মাথায় খেলছে না। নাদিয়া আর আকাশের কি বিয়ে হচ্ছে না? না, কারোরই এই তো বিয়ে হচ্ছে না। আর ওরা তো বাবার অসুখের জন্য বাড়ি এসেছে। কি সত্যি? মিথ্যা বলার কি আছে? যাক, তাহলে শুক্রিয়া। কিন্তু তুমি কে? আমার নাম মায়া। আপনার ছেলে আমাকে ভালোবাসে। আমি আপনার ছেলের ভবিষ্যৎ বউ আর আপনার বৌমা। মায়ার মুখ থেকে সব শুনে আকাশের আম্মু বেকুব হয়ে যায়, কিন্তু আকাশের চরম রাগ উঠে যায়। সে সোজা গিয়ে মায়ার চুলের মুঠি ধরে টানতে টানতে একদম ঘরের বাহির দিয়ে আসে। এই শোন, তোর মতন মেয়ে আমার যোগ্য না। আজকের পর যেন তোকে আমার সামনে আর না দেখি। যদি সত্যি ভালোবেসে থাকিস তাহলে আজকের পর আর চোখের সামনে আসবি না। আর গার্ড দ্বিতীয়বার যেন এই মেয়ে বাড়িতে আসতে না পারে, সেই দিকে খেয়াল রাখবেন সকলেই। জি স্যার। আকাশ মায়াকে ঘর থেকে বের করে দিয়ে বাসায় আসে। কি রে আকাশ, তুই মেয়েটার সাথে অমন করলি কেন? মা, মেয়েটা তোমার ছেলের জীবনের সবচাইতে বড় কাটা। সে তোমার ছেলেকে পুরো ছন্নছন্না করে দিয়েছিল। এই মেয়ে বিশাল আকৃতির অহংকারী, তাই তাকে শিক্ষা দিলাম। ওর মতন মেয়ের কোনো জায়গা নাই এখানে। বাবা কারোর সাথে অমন করতেন না, সে যত অন্যায় করুক না কেন। মা, সে শুধু অন্যায় নয়, সে আমার প্রাণ কেড়ে নিতে চেয়েছিল। সে আমার সাথে সে ভয়ঙ্কর আচরণ করেছে। সে আচরণ কারোর সাথে করলে মারাই যেত। আমি তো তাও সহ্য করে আছি। আচ্ছা মা, বাদ দাও এখন ওর কথা। বাবা কি করছে? তোর বাবাকে শুইয়ে দিয়ে আমি ফ্রেশ হতে যাচ্ছি। আচ্ছা যাও। আম্মু চলে গেল, আমি আর নাদিয়া আবারও ছাদে চলে গেলাম। আকাশ, আমার মনে হয় কি মায়া সত্যি তোকে অনেক ভালোবাসে। সে হয়তো না বুঝে আমার ভুল করে ফেলেছে। নাদিয়া মায়ার বিষয় নিয়ে আর একটা কথা বললেও তোর সাথে আমি কথা বলা অফ করে দিব। আর শুনে রাখ একটা কথা, তোর বাবা চেয়েছিল তোর সাথে যেন আমার বিয়ে হয়, সো আমি তোর বাবার ইচ্ছাই পূরণ করব। আর এখন থেকে তোর প্রতি ফোকাস করব। আকাশের কথা শুনে নাদিয়ার ভিতরে যেন খুশির জোয়ার বইছে, কিন্তু সেটা সে আকাশকে বুঝতে দিল না। আচ্ছা ঠিক আছে, তোর যেমন ইচ্ছা। এইভাবেই আরো কয়েকটা দিন কেটে গেল। আকাশের বাবা পুরোপুরি সুস্থ এখন। আকাশ এখন পুরোপুরি কাজে নামবে খেলার জন্য। তবে আরেকটা কথা, মায়া এরপরে আর কোনো ধরনের সমস্যাই করেনি। এদিকে আকাশ ক্রিমিনাল গ্যাংয়ের খোঁজ নিয়ে জানতে পারে তারা আকাশের বর্তমান শহরেই থাকে। সেখানে আকাশ লেখাপড়া করে। আকাশ নাদিয়াকে নিয়ে সেই শহরে চলে যায়। তারপর ক্রিমিনাল গ্যাংয়ের খোঁজ করতে থাকে। এদিকে আবার কলেজও কন্টিনিউ করে। তবে একটা জিনিস সে লক্ষ্য করে যে মায়াকে সে অনেকদিন ধরে কলেজে দেখছে না। দূর, যাই হবে হোক, মায়াকে দিয়ে আমার কোনো কাজ নেই, কারণ সে একটা অহংকারী মেয়ে। আমি এখন থেকে নাদিয়ার উপরে ফোকাস করব। সো তাই করলাম, নাদিয়ার উপরে ফোকাস করলাম। ধীরে ধীরে নাদিয়ার উপরে আসক্ত হয়ে গেলাম। বেশ ভালো বন্ডিং হয়ে গেছে আমাদের মধ্যে। আরো একদিন সকালবেলায় কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছি, তখনই একজন ফোন দিয়ে ক্রিমিনাল গ্যাংয়ের তথ্য দিল। ভাই, ক্রিমিনাল গ্যাংয়ের তথ্য পেয়ে গেছি। তারা এমনি এমনি আপনার বাবার উপরে হামলা করেনি, তাদেরকে কেউ হামলা করতে টাকা দিয়েছে। আর আমি তার তথ্য বের করেছি। এসে আমি আপনাকে ছবি মেইল করছি। আচ্ছা, মেইল আসার অপেক্ষা করছি। কিছু সময়ের মধ্যে মেইলটা চলে আসলো। আমি মেইলটা ওপেন করতে একটা ছবি চোখের সামনে ভেসে উঠলো। ছবিটা দেখে যেন পায়ের নিচ থেকে বাটি সরে গিয়েছে আবার, কারণ ছবির মানুষটার কেউ না, সে হলো নাদিয়ার বাবা। তার মানে নাদিয়ার পরিবার ওই সমস্ত চক্র পাকিয়েছে বাবাকে মারার জন্য। আমার যেন নিজের চোখকে বিশ্বাস করাতে কষ্ট হচ্ছে নাদিয়ার বাবাকে এসব কিছুর পিছনে দেখতে পেয়ে। শরীরটা পুরো গিরগির করে কাঁপছে। যেই মানুষটাকে এতটা বিশ্বাস করে আমার পরিবার, সেই মানুষটা শেষমেশ কালপিট বের হলো। না, আজ আর কলেজে যাব না। আজ সারাদিন নাদিয়ার বাবার খোঁজ বের করব। কেন সে এমন করলো? যেমন ভাবা তেমন কাজ। কলেজে না গিয়ে নাদিয়ার বাবার খোঁজ বের করতে চলে গেলাম। এদিকে নাদিয়া ফোনের উপরে ফোন দিয়ে যাচ্ছে, কিন্তু আমার বিন্দু পরিমাণ ইচ্ছে করছে না ওর সাথে কথা বলতে।
কারণ তার পুরো পরিবারই হয়তো এসবের সাথে যুক্ত আছে। তাই আর সেই দিকে ভ্রুক্ষেপ না করে নাদিয়ার বাবার আসল উদ্দেশ্য কি সেসব কিছু খোঁজ করতে করতে দুপুর হয়ে গেল, কিন্তু কোনো কিছুই হাতে লাগলো না। কারণ মানুষের মনের রহস্য কখনোই বের করা সম্ভব নয়। তাই বাসায় ফিরে এলাম। বাসায় ফিরে আসতেই দেখি নাদিয়া আমার ঘরের সামনে দাঁড়িয়ে আছে। এই ছেলে, তোকে সারাদিন কয়বার ফোন দিয়েছি? হ্যাঁ, তুই আমার ফোনই উঠাচ্ছিস না। আমার কতটা টেনশন হচ্ছিল জানিস তুই, বেয়াদব। নাদিয়ার কথা শুনে কি বলবো ভেবে পাচ্ছি না, কারণ তাকে তো আমি ইগনোর করেছি, তাই তার টেনশন করাই স্বাভাবিক। তবে সত্যি কি টেনশন করেছে সে, নাকি এর ভিতরে কোনো রহস্য লুকিয়ে আছে কে জানে। কিরে, কথা বলছিস না কেন? নাদিয়া প্লিজ বাসায় চলে যা, আমার মন মেজাজ ভালো নেই। আমি তোর সাথে পরে কথা বলবো। না, আমি বাড়ি যাব না। আর কি হয়েছে বল না তোর? বিশ্বাস কর, আমার খুব টেনশন হচ্ছে। নাদিয়া প্লিজ এখন কোনো কিছু নিয়ে ফোর্স করিস না, এমনিতেই মাথা বিগড়ে আছে। নাদিয়া আর কোনো কিছু জিজ্ঞেস করে না, সে চুপচাপ গিয়ে আকাশকে জড়িয়ে ধরে ওর কাঁধে মাথা রাখে। নাদিয়া তুই বাড়ি চলে যা না প্লিজ। আকাশ, আমি তো তোকে আর কোনো কিছু নিয়ে ফোর্স করছি না, তাও কেন এভাবে তাড়িয়ে দিচ্ছিস? কি এমন দোষ করেছি আমি? নাদিয়া আমি জানি না তুই কি করেছিস, তবে আমি এখন আর কাউকে বিশ্বাস করি না। সো প্লিজ তুই বাড়ি যা, আর আমাকে একা থাকতে দে। আকাশ, মানে কি বলছিস? নাদিয়া তোকে বলেছি বাড়ি যেতে। আচ্ছা, যাচ্ছি। আর শোন, কোথা থেকে এসেছিস তুই তা আমি জানি না, তবে তোকে অনেক টায়ার্ড দেখাচ্ছে। প্লিজ ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিস, আমি চলে যাচ্ছি। নাদিয়া চলে গেল। এদিকে আমার মাথা পুরো হ্যাং হয়ে আছে। দুনিয়াটাই আসলে স্বার্থপর দিয়ে পরিপূর্ণ। এই স্বার্থপরের দুনিয়ায় কাউকে বিশ্বাস করা কঠিন। তারপর আমি বাসায় ঢুকে গেলাম। বাসায় ঢুকে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। তারপর নিত্যদিনের ন্যায় বিছানায় গা এলিয়ে দিয়েছি, কিন্তু আজ কেন জানি ঘুম আসছে না। নাদিয়ার বাবার শয়তানি রূপটা খালি সামনে ভেসে আসছে। এসব নিয়ে ভাবতে ভাবতে ঘুমের সময় পেরিয়ে গেল। বিকেলবেলা বিছানা ছেড়ে উঠে গেলাম। কি করব ভেবে পাচ্ছি না। আমি কি সোজা গিয়ে নাদিয়ার বাবাকে মেরে মাটির নিচে দাফন করে দিব, নাকি আরো একটু যাচাই বাছাই করব? না, আরো একটু যাচাই বাছাই করি, কারণ তার বাবা কি এসবের সাথে একা জড়িত, নাকি তার সাথে পুরো পরিবার জড়িত, সেটা আগে শিওর হওয়া দরকার। এইসব নিয়ে ভাবতে ভাবতে দিনটাও পার হয়ে গেল। পরের দিন সকালবেলায় উঠে কলেজে চলে গেলাম। হাজারটা চিন্তা মাথায় ঘুরঘুর করছে। ক্লাসের দিকে কোনোভাবে ফোকাস করতে পারছি না। তাও কোনো মতে ক্লাসগুলো শেষ করলাম। ক্লাস শেষ করে নিজের মতন চলে আসতে ধরলাম। তখনই পেছন থেকে নাদিয়া ডাক দিল। হে আকাশ, কি হয়েছে তোর? তুই মনে হয় আমাকে ইগনোর করছিস। আরে না, আসলে কিছু কারণে আপসেট আমি। কি কারণে বল আমায়। আর তার আগে চল একটা জায়গায় বসি দুজন। নাদিয়া আর আমি একটা জায়গায় বসলাম। হ্যাঁ বল, কি কারণে আপসেট তুই? নাদিয়া আসলে বাবার উপরে যারা হামলা করেছে তারা নাকি আমাদের খুব কাছের মানুষ, তাই সেটা কে হতে পারে সেসব ভেবেই আপসেট। নাদিয়াকে মিথ্যা বললাম, কারণ তাকে এখন তার বাবার কথা বলা যাবে না। আকাশের কথা শুনে নাদিয়া চমকে ওঠে। তার যেন গলার পানি শুকিয়ে গেছে পুরো। আকাশ, কাছের মানুষ বলতে কারা? সেটা সময় হলে জানতে পারবি। এখন এসব বিষয় নিয়ে আর কোনো কথা বলিস না। আচ্ছা যা, এই বিষয়ে আর কিছু বলবো না। নাদিয়ার সাথে এমনিই বসে বসে নর্মাল ভাবে কথা বলছিলাম, তখনই হুট করে একটা জায়গায় চোখ আটকে গেল আমার। মায়া গাড়ি নিয়ে কলেজ গেটের সামনে দাঁড়িয়ে আমাদের দুজনকে দেখছে। সে আমাদের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে, মনে হয় যেন কিছু বলতে চাই সে আমাকে। কিন্তু একটা জিনিস, সে কলেজে কেন আসে না? দূর যা হবে হোক, আমার তাকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমি নাদিয়ার সাথে কথা বলায় ফোকাস করলাম। আর সে কলেজ গেট দিয়ে ভিতরে ঢুকে আমার সামনে এসে দাঁড়ালো। কেমন আছো আকাশ? আমি মায়ার দিকে তাকাতেই ভিতরটা চ্যাট করে উঠল, কারণ মেয়েটা কাঁদছিল আর তার চোখের নিচে ইয়া বড় বড় কয়েকটা কালো স্পট। মেয়েটার চেহারার অবস্থা দেখে আর খারাপ আচরণ করতে পারলাম না। জি আলহামদুলিল্লাহ, আপনি? যেমনটা রেখে গিয়েছিলে। আচ্ছা, আমি কি তোমার পাশে বসতে পারি? সুদটা শেষ বসা হবে। খারাপ কোনো উদ্দেশ্য নেই তো? আর শেষ বসা মানে? না, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। আর শেষ বসা বলতে সেটা সময় দেখতে পাবে। হয়তো এরপর আর কোনোদিন তোমার চোখের সামনে দেখবে না আমায়। মানে কি? আচ্ছা ছাড়ো এখন ওসব কথা। আচ্ছা, আমি না তোমার কাছে মাফ চাইতে এসেছিলাম, তবে তুমি ভেবো না যে আমার তোমাকে চাই বা তোমাকে পাওয়ার জন্য এসেছি, কারণ সেসব কিছুই আমার কপালে নেই। তোমার মতন লক্ষ্মী একটা ছেলেকে আমি ধরে রাখতে পারিনি। এর চাইতে জঘন্য আর কিছুই হতে পারে না। আচ্ছা, আমি সত্যিই তোমার কাছে মাফ চাইতে এসেছি, শেষবারের মতন। আমার খারাপ আচরণগুলো ভুলে তুমি আমায় মন থেকে মাফ করে দাও প্লিজ। ঠিক আছে, মাফ করে দিয়েছি।
এবার চলে যান প্লিজ। চলে যাব তো, কিন্তু শেষ একটা ইচ্ছে রাখো আমার। আমি শেষবারের মতন তোমাকে একবার জড়িয়ে ধরতে চাই। মায়ার এমন ধারা কথা শুনে নাদিয়া তো রেগে বেগে আগুন। সে ঠাস করেই মায়ার গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। এই মেয়ে, তোর কত বড় সাহস যে তুই আমার আকাশকে জড়িয়ে ধরতে চাস? মায়া নাদিয়ার হাতে থাপ্পড়কে ফুপিয়ে কান্না করতে শুরু করে। যেই মেয়ে পুরো কলেজে রাগ আর অহংকারের জন্য সেরা ছিল, সে আজ থাপ্পড়কে মাটির দিকে তাকিয়ে কান্না করছে। এই মেয়ে, কথা বলছিস না কেন? আর এখন ছাগলের মতো ভেবাচ্ছিস কেন দুঃখে? যখন খারাপ আচরণ করেছিলি তখন তোর মনে ছিল না? এবারও নাদিয়ার কথার উত্তরে মায়া কিছুই বলে না। এই নাদিয়া থাম, ওকে আর একটা ওয়ার্ডও বলবি না তুই। সে যেমন কর্ম করেছে তেমন ফল পাচ্ছে। কিন্তু সত্যি বলতে ভিতরে ভিতরে ফেটে যাচ্ছিল আমার মেয়েটার জন্য। মেয়েটার অবস্থা দেখে কলিজাটা মোচড় খাচ্ছে খালি বারবার। ইচ্ছে করছে ওকে জড়িয়ে ধরে সারা জীবনের জন্য বুকে নিয়ে নেই, কিন্তু কোনো কিছু একটা যেন বারবার বাধা দিচ্ছে আমাকে। আকাশ প্লিজ, শেষ একবারের মতন বুকে নাও না তুমি আমায়। আমি আর কোনোদিন তোমার কাছে কিছু চাইবো না। আমি আর কোনোদিন তোমার সামনে আসবো না। চিরতরে চলে যাব তোমার সামনে থেকে। মেয়েটার কথা শুনে এবার আর নিজেকে সামনে রাখতে পারলাম না। এক টান দিয়ে মায়াকে নিজের বুকের মধ্যে নিয়ে নিলাম। তারপর আমি হু হু করে কেঁদে দিয়েছি। এইভাবে মেয়েটাকে অনেকটা সময় বুকের মধ্যে নিয়ে রেখেছি। নিজের মধ্যে যেন কোনো হিতাহিত জ্ঞান নেই। হঠাৎ এই পাশ থেকে নাদিয়া আমায় হাত দিয়ে নাড়া দিল। তখনই হুঁশ ফিরে এলো। আমি সাথে সাথে মায়াকে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে এলাম। এত পরিমাণ কান্না আসছিল যে আর পিছনে ফিরে তাকাতে পারিনি। সোজা বাসায় চলে এসেছি। বাসায় এসে রুম আটকে বিছানায় মুখ গুজে কেঁদেছি ইচ্ছে মতন। কারণ মেয়েটাকে সত্যি আমি ভালোবাসতাম, কিন্তু সে তার কৃতকর্মের কারণে আজ আমার থেকে দূরে। ভিতরটা ফেটে যাচ্ছে আমার। যে মেয়েটাকে আমি ভালোবেসেও নিজের করতে পারলাম না, সেই কষ্টটা যেন ভিতরে প্রবলভাবে আঘাত করছে। তবে যাই হোক, মেয়েটাকে আমি আর কোনোদিনও মেনে নিব না। কারণ আমি আগেই প্রতিজ্ঞা করেছিলাম যে মায়াকে আমি কখনো ক্ষমা করব না। সো যত কষ্টই হোক না কেন, সে আর এই জীবনে আমার হবে না। কান্নার গতিবেগ আরো বেড়ে গেল। ঠিক তখনই আম্মু ফোন দিল। সাথে সাথে নিজেকে সামলে নিলাম। হ্যাঁ আম্মু বলো। বাবা কেমন আছিস? আর তুই কি তোর বাবার উপরে যারা হামলা করেছে তাদের কি কোনো খোঁজ বের করেছিস? কারণ তারা আজও হামলা করতে চেয়েছে, কিন্তু গার্ডদের জন্য আজ সেটা পারেনি। হ্যাঁ আম্মু ভালোই। আর আমি হামলাকারীকে বের করে ফেলেছি। 24 ঘন্টার মধ্যে তারা হাজতে থাকবে। এখন রাখি ফোন। আম্মুর কথা শুনে সমস্ত কষ্ট মুহূর্তের মধ্যে রাগে পরিণত হয়ে গেল। সাথে সাথে নাদিয়ার বাসায় চলে গেলাম। নাদিয়ার বাসায় গিয়ে দেখি নাদিয়ার বাবা সোফায় বসে আছে। উনাকে দেখে ঘৃণায় সারা শরীর গিরগির করে কাঁপছে। সাথে সাথে নাদিয়ার বাবার কলার ধরে ফেললাম। এই, তুই কোন সাহসে আমার বাবার উপরে হামলা করেছিস? তাহলে তুই জেনেই গেছিস? হ্যাঁ আমি সবটা জেনে গেছি। তাহলে তোর খেলাও শেষ। তোর বাবার আগেই তুই মরবি। আমায় মারার জন্য তোর কলিজা ততটা বড় হয়নি যতটা বড় হলে আমায় মারা যায়। কিন্তু তুই আমার হাতে মারা পড়বি এখন। বলেই নাদিয়ার বাবাকে মারতে শুরু করলাম। কিন্তু হুট করে কোথা থেকে যেন অনেক ছেলে পেলে এসে আমায় ধরে ফেললো। আর পাশের রুম থেকে নাদিয়ার মা বেরিয়ে এলো। এই নাদিয়ার বাবা, কি হয়েছে? মুরগিটা সব জেনে গেছে আমাদের ব্যাপারে, তাই তাকে শেষ করে দেবো এখন। ভেবেছিলাম আমাদের মেয়েটাকে তাদের কাছে বিয়ে দিয়ে সব সম্পত্তি আমাদের নামে করে নিব, কিন্তু সেটা তো সে হতে দিল না। তাই তার বাবার উপরে হামলা করিয়েছি। এখন সে সেটাও জেনে গেল। তার মানে তোরা সবাই জড়িত এসবের সাথে? তোরা পুরো পরিবার মিলে আমার বাবার সম্পত্তি হাতানোর জন্য এসব ফোন দিয়ে এঁটেছিস? এখনো কি তুই পরিপূর্ণ বুঝতে পারিসনি? তোদের কাউকেই আমি ছাড়বো না। পাশ থেকে নাদিয়ার মা বলে উঠলো, নাদিয়ার বাবা, ব্যাটাকে শেষ করে দাও, না হয় আমাদের সমস্ত প্ল্যান রসাতলে যাবে। হ্যাঁ, বেটাকে তো শেষ করে দিব। এই, তোরা বেটাকে মেরে বালি চাপা দিয়ে দে। নাদিয়ার বাবার কথা অনুযায়ী তারা আমায় মারতে শুরু করলো। কিন্তু তারা জানে না যে তাদের বিপদ তারাই ডেকে আনছে। সবাই আমাকে মারছে, আর পাশ থেকে নাদিয়ার বাবা মা দুজনেই আসছে। সত্যি এদের কাউকে ছাড়বো না আমি, নাদিয়াকেও না। কারণ নাদিয়াও এসবের পিছনে জড়িত আছে। সবাই আমাকে মারতে মারতে মাটিতে ফেলে দিয়েছে। সব কয়টাকে ধরবো, কিন্তু আগে ওদের মনের খায়েশ পূরণ করে নিক আমাকে মেরে। তারা আমায় মারতে মারতে নাক মুখ ফাটিয়ে ফেলেছে। এবার আমার পালা। কোমরে হাত দিয়ে মেশিন দুটো দুই হাতে নিয়ে দাঁড়িয়ে গেলাম। সবাই আমার এই দৃশ্য দেখে জায়গার মধ্যে থ হয়ে দাঁড়িয়ে গেল। এবার পালাবি কোথায় সব কয়টা বলে পৈশাচিক একটা হাসি দিলাম। আজ রক্ত দিয়ে হোলি খেলেই এখান থেকে বিদায় হব। ঠিক তখনই নাদিয়া এসে আমার সামনে দাঁড়ায়।